আসসালামু আলাইকুম। জুলাই সনদ বিভিন্ন চাকরি পরীক্ষা বা ভর্তি পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। আমরা কয়েকদিন আগে দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নে বেশ কিছু প্রশ্ন জুলাই সনদ থেকে এসেছে। আমরা অনেক স্যারেরাই অনলাইনে জুলাই সনদ পড়িয়েছি, কিন্তু এতটা ডিপে যাইনি। আজকে অতটাই ডিপে যাব যতটা ডিপে গেলে আপনার জন্য প্রয়োজনীয় সব কোয়েশ্চেন আলোচনা হবে। চলেন ক্লাসটা আমরা শুরু করি। জুলাই সনদে বলা হচ্ছে রাষ্ট্রভাষা হবে বাংলা, অন্যান্য সকল নাগরিকদের মাতৃভাষাকে প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হবে। নাগরিকত্বের বিষয় নিয়ে সংবিধানে আগে 6 নম্বর অনুচ্ছেদে বলা ছিল, এখনও সব ঠিকঠাক আছে, কিন্তু 6-2 বলা ছিল বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিক হিসেবে বাংলাদেশি। এখন আর আগের মতো দুইটা পরিচয় থাকছে না, এখন কেবল একটা পরিচয়, সেটা হচ্ছে আমরা সবাই হয়ে যাব বাংলাদেশি। বাঙালি এবং বাংলাদেশি এই দুইটা পরিচয়ের মধ্যবর্তী শুধুমাত্র বাংলাদেশি পরিচয়টাই হবে আমাদের এখনকার পরিচয়। পরে সংবিধান সংশোধনে আমাদের জাতীয় সংসদের এখন দ্বিকক্ষ বিশিষ্ট হচ্ছে, নিম্নকক্ষে 2/3 মেজরিটি লাগবে এবং উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতা লাগবে সংবিধান যদি সংশোধন করতে চায়। এটা হচ্ছে ফ্ল্যাট বিষয়গুলো নিয়ে যখন সংশোধনে যাবে, যেহেতু আমাদের সংবিধান দুষ্পরিবর্তনীয়, তো সেক্ষেত্রে আমাদের 2/3 মেজরিটি আগে লাগতো, এখন 2/3 মেজরিটি লাগবে আগের জায়গায়। এর পাশাপাশি উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা লাগবে। কিন্তু কিছু বিষয় আছে খুবই স্ট্রিক্ট, এগুলো আর পার্লামেন্টারিয়ানদের ভোটে এগুলো চেঞ্জ হবে না, এগুলো চেঞ্জ করতে গেলে গণভোট লাগবে। এখন এই গণভোট কোন কোন ক্ষেত্রে লাগবে দেখেন, একটা হচ্ছে বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনা, এটা যদি কেউ পাল্টাতে চায় তাহলে গণভোট লাগবে। কিছু অনুচ্ছেদ আছে যেমন 8 মূলনীতিগুলো, এরপরে 48 রাষ্ট্রপতি, এরপরে 56 হচ্ছে মন্ত্রিপরিষদ, এরপরে 142 সংবিধান সংশোধনী এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা বাতিল করে দিয়েছিল হাসিনা 2011 সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, সেটাকে আবার নতুন করে অ্যাটাচ করা হবে। আগের জায়গাতে 58 ক এবং 2 ক পরিচ্ছেদ এগুলো সন্নিবেশিত হবে। তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে বলা আছে 58 খ থেকে 9 পর্যন্ত, এগুলো আগে যেখানে ছিল সংবিধানে সেগুলো সেখানে থাকবে। এগুলো সবগুলো অ্যাটাচ করার পরে, অর্থাৎ প্রস্তাবনা 8, 48, 56, 142, তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন অনুচ্ছেদ এবং দফা উপদফা সবগুলো আবার সংযুক্ত করার পরে এই কয়েকটা অনুচ্ছেদ যদি সংশোধন করতে চায় তাহলে গণভোট লাগবে। আগেরগুলো লাগবে 2/3 মেজরিটি বা সংখ্যাগরিষ্ঠতা, আর এখানে লাগবে হচ্ছে গণভোট, এটা মাথায় রাখতে হবে। সংবিধানের 7 ক এবং 7 খ এই দুইটা ছিল হাসিনার বাংলাদেশ শাসনের লাইফ লাইন। ওই যে 2/3 মেজরিটি পেয়ে হাসিনা নিজের মতো করেই তার যা যা লাগতো সব কিছু সংবিধানে সেট করে নিয়েছিল। তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করেছিল, বাতিল করে প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন হবে এই ধরনের একটা বিধান করেছিল। এতে আমরা দেখতে পেয়েছিলাম যে দিনের ভোট রাতে হয়ে গেছে, এরপরে 2/3 মেজরিটি নিয়ে যা খুশি তাই করে গেছে। এগুলো এখন আর চলবে না। 7 কতে বলা ছিল সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ, আর 7 বলা ছিল সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য। এই বিষয়গুলো এখন সংবিধান থেকে বাতিল করে দেওয়া হবে। এরপরে 5 নম্বরে আছে ক্রান্তিকালীন অস্থায়ী বিধানাবলী, এটা 150-এর 2 নং অনুচ্ছেদ অনুযায়ী এটাকে সংবিধানে রাখা হয়েছে, এটা সংশোধন করা হবে। আর এর সাথে রিলেটেড 5ম এবং 6ষ্ঠ তফসিল এগুলো বাতিল করা হবে। এগুলো আমি আমাদের যে তফসিলের ক্লাস আছে সেই ক্লাসেও আলোচনা করেছি, ওই ক্লাসটা আপনারা দেখে নিলে মোটামুটি একটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে। ওই ক্লাসটা আমি লিঙ্ক করে রেখেছি। জুলাই সনদ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসছে। 141-এর কতে যে শব্দটা আগে ছিল অভ্যন্তরীণ গোলযোগ, সে শব্দটাকে রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি হুমকি বা মহামারী বা প্রাকৃতিক দুর্যোগ এই সব শব্দগুলো দিয়ে রিপ্লেস করা হবে। অর্থাৎ অভ্যন্তরীণ গোলযোগ শব্দটা দিয়ে লেজে গোবরে না করে এরপরে স্পেসিফিক অ্যাড্রেস করার জন্যই অনেকগুলো শব্দের ব্যবহার আসছে। মূলনীতি অংশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি অংশগুলো উল্লেখ থাকবে। এরপরে রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার জন্য 2টা ক্রাইটেরিয়া ফলো করা হবে। প্রথমত হচ্ছে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে গোপনে নির্বাচিত প্রার্থীরা গোপন ভোট দিবে। আর গোপন ভোট দিতে গিয়ে তারা যে বিষয়টাকে প্রায়োরিটি দিবে সেটা হচ্ছে যেই ব্যক্তি রাষ্ট্রপতি পদে প্রার্থী হবেন তিনি কিন্তু কোনো রাষ্ট্রীয়, সরকারি বা রাজনৈতিক দল বা সংগঠনের কোনো পদে থাকতে পারবেন না। তাহলে এই ধরনের একজন নিরপেক্ষ লোককে রাষ্ট্রপতি হিসেবে চয়েস করা হবে। এরপরে রাষ্ট্রপতি বেশ কিছু কাজ করবেন। আমরা দেখতে পাচ্ছি 6 ধরনের কমিশনের তিনি চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যদেরকে নিয়োগ দিবেন। জাতীয় মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, এরপরে বাংলাদেশ প্রেস কাউন্সিল, আইন কমিশন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এরপরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যদেরকে তিনি নিয়োগ দিবেন। জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতির অভিশংসন বা ইমপিচমেন্টের ক্ষেত্রে 2 কক্ষে 2/3 মেজরিটি ভোট লাগবে। আর প্রধানমন্ত্রীর মেয়াদ হবে সর্বোচ্চ 2 বার, আর 2 বারে তিনি 5 বছর, আর এই 2 বারে তিনি 5 বছর 5 বছর করে সর্বোচ্চ 10 বছর ক্ষমতা থাকতে পারবেন। এই 2 বার একটানাও হতে পারে, আবার 2টা আলাদা সময়েও হতে পারে। অর্থাৎ কোনো একজন প্রার্থী প্রধানমন্ত্রী হতে পারবেন 2 বার। প্রধানমন্ত্রী একই সাথে দলীয় প্রধান থাকতে পারবেন না,
অর্থাৎ প্রধানমন্ত্রী তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন, আবার তার রাজনৈতিক দলের প্রধান থাকবেন, এটা আর হবে না। অর্থাৎ তিনি হয় প্রধানমন্ত্রী নতুবা দলীয় প্রধান, এই দুইটা বিষয় আলাদা এখন। এরপরে প্রধান উপদেষ্টার বয়সের ক্ষেত্রে 72 বছর থেকে বাড়িয়ে সেটা 75 করা হবে। ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আনা হয়েছিল 96 সালে, সেটাকে বাতিল করা হয়েছে 2011 সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, সেটা আবার কিছু ক্ষেত্রে রিপ্লেস করা হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 58 গ অনুচ্ছেদ, এটাকে বহাল করা হবে। আইনসভা হবে দ্বিকক্ষ বিশিষ্ট। আমাদের আইনসভার উচ্চকক্ষের নাম হবে সিনেট, নামটা বেশ সুন্দর। বলতো দেখি সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন দেশটার পার্লামেন্টের এক কক্ষের নাম সিনেট? উচ্চকক্ষের নাম হবে সিনেট, এবং এই সিনেটে আসন হচ্ছে 100টা। এটা ওই দেশের সিনেটে আসন কিন্তু 100। আর নিম্নকক্ষের নাম হচ্ছে জাতীয় সংসদ। এটা তো আমরা এখন পর্যন্ত যা জানি তাই ঠিকঠাক আছে। এরপরে নির্বাচনী প্রার্থী তালিকায় রাজনৈতিক দলগুলোর 10% নারী প্রার্থী থাকবে, এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ বিষয়। অর্থ বিল এবং আস্থা ভোট ব্যতীত সকল বিল নিম্নকক্ষের অনুমোদনের পর উচ্চকক্ষে যাবে। অর্থাৎ দুই ধরনের বিল ছাড়া বাকি সব বিল নিম্নকক্ষ থেকে উচ্চকক্ষে যাবে। দুই ধরনের বিল হচ্ছে, একটা হলো আস্থা ভোট, একটা হচ্ছে অর্থ বিল। এই দুইটা বাদ দিয়ে বাকি সব বিল যাবে উচ্চকক্ষে। উচ্চকক্ষ এগুলোকে অনুমোদন করবে। অনুমোদন না করে যদি 2 মাস ধরে অপেক্ষা করে বা 2 মাস ধরে যদি টানাই পানাই করে, তাহলে সেগুলো অটো বিল হয়ে যাবে। আগে এটা দেখতাম আমরা রাষ্ট্রপতির ক্ষেত্রে, রাষ্ট্রপতির কাছে কোনো একটা বিল যদি যেত, তাহলে সর্বোচ্চ 15 দিন সময় পেতেন। 15 দিনের মধ্যে উনি যদি সাইন করতেন তো বিল হতো লেজিটিমেট ওয়েতে, না হলে সেটা অটো বিল হয়ে যেত। নারী প্রতিনিধিত্ব, এটা বেশ সেন্সিটিভ। এবার ভর্তি পরীক্ষা প্রশ্ন আসছে। সংরক্ষিত নারী আসন 50টা থেকে বাড়িয়ে 100টা করা হবে। আর এই করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে ক্রমান্বয়ে 5% করে বাড়ানো হবে। অর্থাৎ এই নির্বাচনে 5% বাড়ালে এরপরে নির্বাচনে 10%, এভাবে করে করে আমরা দেখব যে 33% পর্যন্ত কোনো একটা রাজনৈতিক দলের নারী প্রার্থী থাকতে হবে। 33% মানে কত? 100। জুলাই সনদ অনুযায়ী চমৎকার কিছু কাজ হতে যাচ্ছে, এগুলো একদম ব্যালেন্স কাজ। তার মধ্যে একটা হচ্ছে ডেপুটি স্পিকার হবেন বিরোধী দলের, এটা বেশ গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। 70 নম্বর যে অনুচ্ছেদটা আছে, বলা হয়ে থাকে এটা আমাদের সংবিধানের একটা অশনি সংকেত। এই 70 নম্বর অনুচ্ছেদের জন্য আমাদের এমপিদের গণতান্ত্রিক মনোভাব এটা প্রকাশিত হতে পারে না, এটা একদমই আমাদের গণতন্ত্রের এগেনস্টে যায়। মূল ফ্যাক্টটা একটু বলি। 70 নম্বর অনুচ্ছেদের মূল কথা হচ্ছে এটা আসন শূন্য হওয়া, বা এটাকে আমরা বলবো হচ্ছে ফ্লোর ক্রসিং। এতদিন আমরা নর্মালি দেখতাম জাতীয় সংসদে কোনো একটা বিল যখন সরকারি দল পাশ করাতে চাইতো, তখন স্পিকার যদি বলতেন এই মতের সপক্ষে বা এই বিলের পক্ষে যারা রাজি আছেন বা একমত আছেন তারা হ্যাঁ বলুন বা হাত তুলুন। তো এখানে মনে হয় না 2-1জনকেও হ্যাঁ বা হাত তোলার বাইরে আমরা দেখতে পেতাম। এটা এক ধরনের ভয়, দলের এগেনস্টে চলে যাওয়া হচ্ছে কিনা। তো এটা আমাদের সংবিধানের 70 নম্বরে ছিল যে এ ধরনের কিছু কাজ করলে অটো তার আসন শূন্য হয়ে যাবে, দলে আসে থাকতে পারবে না। এইবার এই বিষয়টাকে আরেকটু স্মার্ট করা হচ্ছে। কিছু স্পেসিফিক বিষয় ছাড়া বাকি সবগুলো বিষয়ে এমপিরা তাদের দিল খোলা মতামত প্রকাশ করতে পারবেন। সংসদের সংসদ সদস্যরা অর্থ বিল এবং দলের প্রতি অনাস্থা ভোট, এই দুইটার ক্ষেত্রে তারা শুধুমাত্র দলের প্রতি অনুগত থাকবেন। অর্থাৎ দলকে তারা যদি অর্থ বিল এবং অনাস্থা ভোটে যদি ভোট না দেন, তাহলে দল ধরে নেবে এরা দলের সাথে আর নাই, ওদেরকে বের করে দেওয়া দরকার, ওরা বের হয়ে যাবে। এর বাইরে অন্যান্য যে কোনো ইস্যুতে সে দলের পক্ষে যাক না যাক, এটা নিয়ে দলের কোনো সে থাকবে না। আগে সে থাকতো, এখন আর কোনো সে থাকবে না। আন্তর্জাতিক কোনো চুক্তি, এগুলো যদি আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী হয় বা যদি জাতীয় ইস্যু রিলেটেড কিছু হয়, তাহলে সেগুলো আইনসভার উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে অনুমোদন বা রিটিফাই করে নিতে হবে। তাহলে আগে যেটা নর্মালি হয়ে যেত, এখন এই চুক্তিগুলো 2 কক্ষে যাবে, 2 কক্ষের সম্মতিক্রমে সেগুলো পাশ হবে। আর 2 কক্ষে ঘোরা মানে হলো এটার মোটামুটি কি হচ্ছে না হচ্ছে সব কিছু সবার চোখে পড়বে। আশা করছি এখন আর ওই যে ট্রান্সশিপমেন্ট ইস্যুর মতো যে 1200 টাকা পেতাম টন প্রতি, সেটা 180 টাকা 90 টাকা দিয়ে ছেড়ে দিচ্ছি, এমন আর করা যাবে না আশা করছি। এরপরে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ করবেন, এটা আগেও করতেন এখনও করবেন। তবে রাষ্ট্রপতি আগে প্রধান বিচারপতির পাশাপাশি অন্যান্য বিচারপতিদেরকে নিয়োগ দিতেন, এখন অন্যান্য বিচারপতিদেরকে নিয়োগ দিবেন হচ্ছে প্রধান বিচারপতি। আর এখানে প্রধান বিচারপতি যিনি হবেন তিনি হবেন হচ্ছে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি। তো আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি, উনি যদি সব শর্ত যদি ওনার ঠিকঠাক থাকে তাহলে তাকে চয়েস করা হবে প্রধান বিচারপতি হিসেবে। এরপরে উনি বিচারপতি হয়ে এসে তিনি অন্যান্য বিচারকদেরকে নিয়োগ দিবেন। তবে বিচারকদেরকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তার একটা কমিশন থাকবে, জ্যাক কমিশন, জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন। এই জ্যাক কমিশনের মাধ্যমে তিনি অন্যান্য বিচারপতিদেরকে নিয়োগ দিবেন। অধস্তন আদালতের যে বিচারকদের নিয়োগ হবে, সেই বিচারক নিয়োগে সুপ্রিম কোর্টের একক এখতিয়ার থাকবে, এটা বেশ গুরুত্বপূর্ণ একটা স্টেপ। এরপরে ন্যায়পাল নিয়োগ, বাংলাদেশ সংবিধানের একটা স্মার্ট স্টেপ ছিল ন্যায়পাল নিয়োগের বিষয়টা, কিন্তু এটা বাস্তবায়ন করা হয়নি। ন্যায়পাল বলতে বোঝায় এমন একজন সরকারি কর্মকর্তা থাকবেন যিনি অন্যান্য সরকারি কর্মকর্তাদের বিভিন্ন কাজের জবাবদিহিতা এনশিওর করবেন।
অর্থাৎ তারা দুর্নীতিপরায়ণ কিনা বা তাদের কার্যক্রমের সার্বিক একটা জবাবদিহিতা এনশিওর করলে ওই লোকগুলো আর দুর্নীতি করতে পারবে না। এ ধরনের একটা সুপারভাইজিং পোস্টকেই বলা হচ্ছে ন্যায়পাল। ন্যায়পাল শব্দের ইংরেজি হচ্ছে অম্বুজম্যান। এটা সুইডেনের সংবিধান থেকে আমাদের সংবিধানে অ্যাটাচ করা হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় এটা এ যাবৎকালে আর হয় নাই। এখন জুলাই সনদ অনুযায়ী 77(1)-এ একজন ন্যায়পাল থাকবেন বলে বিধান করা হয়। এটা বেশ ভালো একটা পদক্ষেপ হবে। এরপরে সুপ্রিম কোর্ট সচিবালয় বলে আরেকটা সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। এরপরে দুইটা আইন আছে, একটা হচ্ছে তথ্য অধিকার আইন 2009, এটাকে পর্যালোচনা এবং সংশোধন করতে হবে। আর বিভিন্ন যেসব নিবন্ধিত রাজনৈতিক দলগুলো আছে সেগুলোকে এই আইনের আওতাভুক্ত করতে হবে। এরপরে অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট বলে একটা আইন আছে 1923 সালের, এই আইনটাকেও সংশোধন করতে হবে। আপনারা চাইলে এটা একটু বিস্তারিত পড়ে নিতে পারেন। এরপরে সবচেয়ে লুক্রেটিভ যে বিষয়টা সেটা হচ্ছে 3টা কর্ম কমিশন থাকবে বা পিএসসি থাকবে। একটা হবে পিএসসি শিক্ষা, একটা হবে স্বাস্থ্য, আর একটা হবে পিএসসি সাধারণ। শিক্ষাটা তো আমরা বুঝলাম, স্বাস্থ্যটাও বুঝলাম, সাধারণ কি আমরা বুঝি না? বুঝি তো। তাহলে এই ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে আগে যেমন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা বিসিএস এর সাথে ছিল, এখন ওরা কিন্তু বিজেএস এ চলে গেছে। এখন ধরতে গেলে ওই একটা সহ এখন 4টা। সো ওটা চলে গেছে, মানে ওদের সম্পূর্ণ বিষয়গুলো ওরা ডিল করছে। এখন প্রত্যেকে যখন আলাদা হয়ে যাবে তখন ডিলিংসটা নিজেদের মতো করে করতে পারবে। এখন পুরো প্যানেলের উপর চাপটা কমবে এবং সময়টাও বাঁচবে। আরেকটা গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে হিসাব বিভাগ এবং নিরীক্ষা বিভাগ এখন একত্রে আছে, এটাকে আলাদা করা হবে। এরপরে 2টা বিভাগ কুমিল্লা এবং ফরিদপুর বিভাগ হবে। যারা নোয়াখালী বিভাগ চাই বলে এতদিন বিভিন্ন আন্দোলন সংগ্রাম কান্নাকাটি করছিল, ওদের সেটা বাস্তবায়ন হলো না। সো দেখা যাক ভবিষ্যতে হয় কিনা। 32 নম্বরটা একদমই সুন্দর একটা পদক্ষেপ। 32 নম্বরে বলা আছে অবৈধ উৎসের আয়কে বৈধতা দেওয়া যাবে না। আগে আমরা শুনতাম কালো টাকা সাদা করা। কালো টাকা সাদা করার মানে হলো যে সে অন্যায়ভাবে ইনকাম করছে, সেগুলোকে জায়েজ করে নিচ্ছে। এটা এখন আর করা যাবে না। এখন যদি কেউ অনেক টাকা ইনকাম করে ফেলে ইলিগেল ওয়েতে, এখন সে টাকাগুলো খরচ করতে পারবে না বা এগুলোকে সাদা করতে পারছে না, মানে সেগুলো তার জন্য বোঝার উপর শাকের আঁটি। এটা বেশ ভালো একটা পদক্ষেপ। এরপরে আমরা দেখব বেসরকারি খাতের যে দুর্নীতি, এই দুর্নীতিকেও শাস্তির আওতায় আনতে হবে। এটা চমৎকার একটা পদক্ষেপ। বাংলাদেশে দুর্নীতি সব ক্ষেত্রেই হয়। এই বিষয়টাকে ফলো আপ করার জন্য জাতিসংঘের একটা সনদ আছে, ইউএন কনভেনশন এগেনস্ট করাপশন। এই ইউএনসিএসি এর 21 নং অনুচ্ছেদ অনুযায়ী এই বিষয়গুলো দেখভাল করা হবে, অর্থাৎ বেসরকারি খাতের দুর্নীতিকে শাস্তির আওতায় আনা হবে। জুলাই সনদে আরও বিভিন্ন প্রস্তাব ছিল, আমি সেগুলোই আলোচনা করেছি যেগুলো আমাদের পরীক্ষার জন্য একদমই না হলেই নয়। সো আশা করছি এই ক্লাসটা দেখে আপনারা এখান থেকে অনেকগুলো প্রশ্ন পরীক্ষায় ইনশাআল্লাহ কমন পাবেন। আর আমি আপনাদের সবাইকে বলবো আপনারা অনলাইন থেকে জুলাই সনদটা ডাউনলোড করে নিয়ে নিজেরা আরেকবার পড়েন, সাথে আমার এই ক্লাসটা দেখে কোনটা কোনটা প্রয়োজনীয় সেটাকে ভালো করে ফোকাস করেন। ভালো থাকবেন, আবার কথা হবে। আসসালামু আলাইকুম।